বিরতির পর আমরা রেজাল্টের দিকে নজর রেখেছি, তবে গণনা বন্ধ রয়েছে কৃষ্ণনগরের পলাশীপাড়ায়। সেখানে অভিযোগ আসছে সামনে, গণনা বন্ধ করা হয়েছে। জানবো কারণটি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, কি জানা যাচ্ছে? কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পলাশীপাড়া বিধানসভায় এই মুহূর্তে গণনা বন্ধ। বিজেপির অভিযোগ, অর্থাৎ বিজেপি অভিযোগ তুলছে যে ইভিএম বদল করা হয়েছে। তাদের যেটা অভিযোগ যে প্রায় 800 থেকে 900 ভোট হওয়ার পরেও বেশ কিছু ইভিএম এ 90% বা 93% চার্জ রয়েছে, সেটা কিভাবে সম্ভব। এবং আরো অভিযোগ রয়েছে যে বেশ কিছু ইভিএম এ তাদের যে এজেন্ট, সেই এজেন্টের সই নেই বলে অভিযোগ। তারা দেখো 5 রাউন্ড ইতিমধ্যে গণনা হয়েছে। মহুয়া মৈত্র তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র 54,979 ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পলাশীপাড়া বিধানসভার যে কর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যে ভোট গণনা বন্ধ করে দিয়েছে। তারা নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। প্রয়োজনে যদি এই সুরাহা না হয়, তারা পুনরায় কিন্তু নির্বাচনের দাবিটা তুলেছেন। ধন্যবাদ। বেশ, নজর রাখো পরিস্থিতির দিকে। ধন্যবাদ সন্তু সাহা, আমাদের প্রতিনিধি কথা বললেন। কৃষ্ণনগরের পলাশীপাড়ায় গণনা বন্ধ, ইভিএম বদলের অভিযোগে বন্ধ গণনা। বিজেপির তোলা অভিযোগ ইভিএম বদল করা হয়েছে। এই অভিযোগের সামনে আসার পরে কিন্তু গণনা আপাতত বন্ধ রয়েছে। আমি আবারও চলে আসছি আলোচনার মধ্যে। একটা বিষয় এখনো পর্যন্ত যেটা মানব চিত্রটা পরিষ্কারভাবে উঠে আসছে, এ রাজ্যে বাংলা সবুজ ঝড়, কিন্তু বাকি জায়গায় এখনো পর্যন্ত যে পরিসংখ্যান, তাতে কি হাওয়া ঘুরতে পারে? একদম পারে। রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না। রাজনীতি গতিশীল, রাজনীতিতে কোনোদিন স্থায়ীভাবে কোনো রাজনীতি হয় না। 2 নম্বর হচ্ছে যে বাংলার কথাটাকে বাদ দেওয়া যাবে না, বাংলাটাকে তো সরিয়ে দেওয়া যাবে না। বাংলায় একটা ঘটনা ঘটেছে যার জন্য এই সবুজ ঝড়ের মূল কারণ। সেটা হচ্ছে গিয়ে বাংলাতে আপনি যতই এইখানে আমরা এই দুর্নীতি প্রসঙ্গ নানান যেহেতু আলোচনা করতে বসেছি, তো আলোচনাতে সবটা উঠে আসার প্রয়োজন। যে বাংলাতে আপনি যত যাই বলুন, এই দুর্নীতি ঠুর্নীতি এগুলো কোথাও কাজ করেনি। কারণ শহরাঞ্চলে আপনার ভোটের সংখ্যা যদি দেখেন, গ্রামাঞ্চলে এটা বিরোধীদের কি মানে 2021 সালের নির্বাচনের পর আরো বেশি করে বোঝা উচিত ছিল না? 100 বার বোঝা উচিত ছিল। ভিজিলেন্সের তৎপরতা কেন বাড়ছিল? এবং শুধুমাত্র বাংলাকে টার্গেট বলে নয়, বিরোধী শাসিত রাজ্যগুলোতে এই টার্গেটটা তখন কি একত্রিত হয়ে আওয়াজটা তোলা উচিত ছিল না? তোলা হয়েছে এবং দেশের টোটাল অভিমুখ, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর সরকার যা যা করার প্রয়োজন ছিল তাই করেছেন। এবং সরকারি ব্যবস্থা যেগুলো ছিল, সরকারি আইনি ব্যবস্থা যেগুলো ছিল, সেই ব্যবস্থাগুলোকে এতটা নিজস্ব জায়গায় ব্যবহার করেছেন, যার ফলে যেটা হয়েছে একটা কি বাংলার সঙ্গে কি ম্যাচ, বাংলা সম্পর্ক ম্যাচটা করে দিচ্ছি, এক্ষুনি ম্যাচটা করছি। আমাকে ম্যাচ করবার জন্য বলতেই জেলে ছিল না, এখন মন্ত্রীরা জেলে। না, নেতা মন্ত্রীরা জেলে ছিল না, এখন জেলে। বিষয়টা তো সেই জায়গাটাতেই, তো আমরাও তো এই জায়গাটাতেই প্রশ্ন করছি যে বিষয়টা যদি সেই জায়গায় জেলে থাকে, আসল যাদের নামে অভিযুক্ত তারা এখনো বাইরে কিভাবে ঘুরে বেড়াচ্ছে? তদন্ত সন্ত্রাসটা কমে গেছে কি? কোথায়? একুশের পর থেকে তৃণমূলের সেই সন্ত্রাসের বাতাবরণে ভোটটা হচ্ছে পশ্চিমবঙ্গে। এটা সন্ত্রাসের বাতাবরণে ভোট হোক, যাই হোক, কথাকে যদি ধরেই নি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। না, আমি বলিনি একুশের পর থেকে আপনারা তাহলে কোন মুখে 35 এর কথা বলছিলেন, যেখানে সব বুথে আপনারা এজেন্ট পর্যন্ত দিতে পারেননি? দেখুন, এজেন্ট পর্যন্ত দিতে পারিনি এই কথাটা সর্বৈব মিথ্যা। এজেন্ট দিতে দেওয়া হয়নি। আজকে কালকে কিভাবে ফলতায় হয়েছে, আজকে কাউন্টিং এজেন্ট বামেরা দিতে পারছে, কংগ্রেস দিতে পারছে, আর আপনাদেরকে দিতে দেওয়া হয়নি। কোন একটা স্ট্যাটিস্টিক বলুন 100% দিয়েছে? না, এই বামেরা 100% দিয়েছে। না, প্রসেনজিৎ দা এই জায়গাটা বলবেন না। 100% স্ট্যাটিস্টিক বামেরা স্যাটিসফ্যাকশন কিনা এটা আলাদা প্রশ্ন। আমরা স্যাটিসফ্যাকশন কিনা কাজের ক্ষেত্রে নির্বাচনে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু বামেরা কোন জায়গায় এজেন্ট দিতে পারেনি এই কথা ও বিষয়ে পাগলও বলবেন না। আমাদের প্রতিটা বুথে প্রতিটা কেন্দ্রে আমাদের এজেন্ট ছিল, কিন্তু যে সন্ত্রাস তৈরি হয়েছে মানে ডায়মন্ড হারবার থেকে সব ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। দফার পর থেকে ডিরেক্ট বাহিনীর নামে অভিযোগ করা শুরু করেছিলেন, শেষ দফাতেও তো নির্বাচন কমিশনের নামে অভিযোগ করা শুরু করেছে। দেখুন, আমি একটা কথা বলি, আমরা যেটা দেখে এসেছি ছোটবেলা থেকে 32-33 বছর রাজনীতি করার সুবাদে, বামফ্রন্ট জমানাই দেখেছি ছোটবেলা থেকে মূলত, কিন্তু তখনও ইসির নির্দেশে যে সমস্ত ডিউ অ্যারেস্ট ওয়ারেন্ট থাকতো সেগুলো এক্সিকিউট করা হতো, পুলিশ করত, চিরুনি তল্লাশি করে বোমা পিস্তল উদ্ধার করত,
বিশেষ করে দেশের সাধারণ নির্বাচনের আগে বা বিধানসভা নির্বাচনের আগে। সেটা কি কোথাও হয়েছে? আজকে বলুন তো কতগুলো বিগত 1-2 বছর ধরে কতগুলো শিশু আহত বা নিহত হয়েছে শুধু বোমকে বল ভেবে খেলতে গিয়ে? এই রাজ্য কি ভারতের স্তূপে নেই? আমি সুচেন্দ্রবাদী এই জায়গাটায় আমি একটা অন্য কথা বলছিলাম, এগুলো অনেক আলোচনার বিষয়, বিস্ফোরক আইন দেয়া যায়, কিন্তু পশ্চিম বাংলা নির্বাচন এর ভিত্তিতে হয়নি। আমরা যতই চিল্লামিল্লি করি না কেন, কে ভোট পেয়েছে, কে জিতেছে। আপনি শিশু মৃত্যুর কথা বললেন, এখানে ভোট করানো হয়, শাসক দল সেই ভোটটা করিয়েছে। আপনাদের সন্দেশখালীটা কি আপনারা করাননি? না, তাহলে কি অ্যাডভোকেট জেনারেল 42টা যে হলফনামা দাখিল করেছে, প্রথমে তো সেখানে সিবিআই যায়নি, সেখানে তো অভিযোগ গ্রহণ করেছে, গলাবাজি করে কি ভিডিও ডোর টু ডোর গেছে, মহিলাদের ক্যাম্প করা হয়েছে, ক্যাম্প করা হয়েছে, প্রসেনজিৎ বাবু 5 শতাধিক অভিযোগ রয়েছে সেখানে। আমি বলতে আপনি কি জানেন, পঞ্চায়েত নির্বাচনের পরে আমাদের বিজেপি প্রার্থীর ওয়াইফকে গ্যাংরেপ করা হয়েছে, সেই কেস এখনো চলছে, স্পেসিফিক কেস। এখন বাদ দিলেও 17 সালে শিরোধারণের কেস থেকে শাহজাহানকে বাদ দেওয়া হচ্ছে এফআইআর থেকে। শাহজাহান একটা মডেল পশ্চিমবঙ্গের। না, আমি যেটা বলতে চাইছি বা এই নির্বাচনের ফলাফলে আমার যা ধারণা হয়েছে সেটা হচ্ছে যে দেখুন, মানুষের কাছে দুর্নীতি যে মানুষকে কিছু যায় আসে না, মানুষ সব মেনে নিয়েছে, ব্যাপারটা একদমই এটা না। মানে দুর্নীতির বিরুদ্ধে মানুষ, আমরা সবাই যারা দলের মধ্যে আছি, বহু মানুষ সেই দুর্নীতির বিরুদ্ধে। এটা একদম ভুল একটি ধারণা প্রচার করে যাচ্ছে বিজেপি, তৃণমূলের সবাই দুর্নীতি। আজকে মানিকবাবু থেকে শুরু করে কজনকে আপনারা বহিষ্কার করেছেন বলুন? কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো কাজের আগে বা কোনো বড় সিদ্ধান্তের সময় সবসময় আমরা প্রায়োরিটি ঠিক করি, যে কোনটা আগে করব, কোনটা পরে করব, কোনটা পুরো কাজটাকে কিভাবে সাজাবো। এখন সারা দেশটা যেভাবে একমুখী দিকে চলে যাচ্ছিল বিজেপির এই ন্যারেটিভ, এই মিডিয়াকে কেনা বেচা, এই যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছিল, সেইখানে মানুষ তার একটা বিরোধী রায় দিয়েছে, তৃণমূলকে ভরসা করেছে। এইটাই তার কারণ, যে যেভাবে তৃণমূলকে আক্রমণ করেছে তার বহু অংশে সত্যি না, বহু অংশে সত্যি না, এবং নিজের ক্ষমতা বল প্রয়োগ করে, কেন্দ্রীয় সরকারে থাকার সুবাদে নিজের ক্ষমতা বল প্রয়োগ করে এই সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলোকে এক একজন নেতামন্ত্রীর পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে। এবং আপনি ভেবে দেখবেন যে সময় যে রায়গুলো বেরিয়েছে, সেই রায়ে দেখবেন যে শুভেন্দু অধিকারী ইমিউনিটি পেয়েছেন, ইমিউনিটি পেয়েছেন হাইকোর্ট থেকে। মামলা করেছে, সেটা সঠিক করেনি বিকাশ ভট্টাচার্য, সঠিক করেনি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলুন? শুভেন্দু অধিকারী, হ্যাঁ কি না বলুন? বিকাশ ভট্টাচার্য সঠিক করেছে মামলা কি না? হ্যাঁ কি না বলুন? ছিল তৃণমূলে, আপনারা চোর বলেছেন, তদন্ত হচ্ছে কি না? তৃণমূল চোর কি না দলে নিয়ে নিলেন? তাকে তৃণমূল দুর্নীতি করেনি। আপনি অধিক চৌধুরী সঙ্গে নন, অধিক চৌধুরী বলছে দুর্নীতি করেছে, আমি আসছি কথা বলছি না। সেখানে এই বৈঠক হচ্ছে। আমি সরাসরি চলে যাচ্ছি, আমাদের সঙ্গে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন। দেবজ্যোতি, এখনো পর্যন্ত এই যে বিশেষ গুরুত্বপূর্ণ, আস্তে দেবজ্যোতি, বাংলার সবুজ ঝড়ের পরে তৃণমূল নেত্রীর বাড়িতে এই যে বৈঠক, কি জানা যাচ্ছে? দেখো, বেশ কিছুক্ষণ ধরে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একান্তে বৈঠক করছেন। অর্থাৎ যেভাবে তৃণমূল কংগ্রেস প্রায় 30-এর ওপরে আসন পেয়েছে, তাতে যে ইন্ডিয়া সরকার গঠনের যে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং সেখানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কি রাজনৈতিক অবস্থান হবে তা নিয়েই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসে অন্য কোনো নেতৃত্ব যাননি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে কথা বলছেন। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু দিল্লিতে কয়েকজন নেতৃত্বের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন। যেভাবে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে ভারতীয় জনতা পার্টি তার দল বিজেপি যেভাবে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, সেই দিক থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস পরবর্তী পরিস্থিতিতে কিন্তু দিল্লির নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন এবং পুরো ব্যাপারের বিষয়টি তারা পর্যালোচনা করছেন। এবং সেই মতোই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন। অর্থাৎ দলের কি অবস্থান হবে
সেই অবস্থানে রণকৌশল ঠিক করছেন এই দুই নেতৃত্ব। এবং কিছুক্ষণ পরেই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবেন এবং কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করবেন। সেখানে পরবর্তীত পরিস্থিতি জানা যাবে। ইতিমধ্যেই কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের টেলিফোনে কথা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকজন নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, যেমন লালু প্রসাদ যাদবের সঙ্গে তিনি কথা বলেছেন, অখিলেশ যাদবের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন। সুচন্দ্রিমা। বেশ, দেবজ্যোতি, নজর রাখো পরিস্থিতির দিকে। আমরা কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাসভবনে বিশেষ বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকবেন।